আজকে আমরা ক্লাস 10 এর পথের দাবি গল্পের থেকে এমসিকিউ করব। এর মূল উপন্যাসটি হচ্ছে পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের দাবি। তারই একটি নির্বাচিত অংশ হচ্ছে পথের দাবি গল্প, যেটি আমাদের ক্লাস 10 এর সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, তো এই গল্পটি থেকে এমসিকিউ করার আগে এর কিছু পূর্বসূত্র জেনে নেওয়া যাক। দেখো, উপন্যাসের শুরুতেই দেখা যায় কি অপূর্ব এবং তার পরিবারের বর্ণনা আমরা উপন্যাসের শুরুতে পাই। অপূর্ব গোথা কোম্পানিতে চাকরি নিয়ে যাচ্ছে কোথায়? রেঙ্গুনে। সেই রেঙ্গুনে সে যখন চাকরি নিয়ে যায় সেখানে তার কিছু ভালো খারাপ মিলিয়ে অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতা থেকেই সেই অভিজ্ঞতার কথাও কিন্তু এই উপন্যাসে ফুটে উঠেছে। রেঙ্গুনে সে চাকরি পাওয়ার পরে সেখানে তার এক মারাঠি ব্রাহ্মণের সাথে পরিচয় হয়। ঠিক আছে, তারা যখন একটি বাসায় ভাড়া থাকে, কি হয়, অপূর্বের বাড়িতে একদিন হঠাৎই চুরি হয়ে যায়। তার প্রতিবেশী যে খ্রিস্টান মেয়েটি রয়েছে, তার বাবার সাথে অপূর্বের সম্পর্ক ভালো নয়, কিন্তু মেয়েটি যথেষ্ট হেল্পফুল, সবসময় অপূর্বকে সে সাহায্য করেছে। কিন্তু দেখা যাচ্ছে কি যখন অপূর্বের বাড়িতে চুরি হয়, অপূর্ব পুলিশে রিপোর্ট করাতে যায়, কিন্তু মেয়েটি রাজি থাকে না। তা সত্ত্বেও অপূর্ব কিন্তু থানায় হচ্ছে এই চুরির বিরুদ্ধে রিপোর্ট করতে যায়। আবার এদিকে দেখা যাচ্ছে কি অপূর্ব যে থানায় রিপোর্ট করতে যাবে, অর্থাৎ যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের পুলিশ কর্তা হলেন অপূর্বের বাবার বন্ধু নিমাই বাবু, সম্পর্কে অপূর্বর কাকাও হয়। ঠিক আছে, এইবার যখন সে অপূর্ব থানার দিকে রওনা দিয়েছে রিপোর্ট লেখানোর জন্য, হঠাৎই রাস্তায় তার সাথে নিমাই বাবুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার নিমাই বাবুর কাছ থেকে অপূর্ব কি শুনতে পায়, যে এই পুলিশ কর্তারা এতদিন ধরে যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে খুঁজে বেড়াচ্ছে, হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, সেই সব্যসাচী মল্লিক নাকি আজকে জাহাজ পথে হচ্ছে রেঙ্গুনে আসবে। ঠিক আছে, তাই তারা হচ্ছে জাহাজ ঘাটে যাবে। অপূর্ব এই কথা শুনে কি করে, নিমাই বাবুর সাথে জাহাজ ঘাটে চলে যায়। সেখানে কিন্তু জাহাজ ঘাটে তারা সব্যসাচী মল্লিককে ধরতে পারে না, কিন্তু ওখানে আরেকজন পুলিশ কর্তা আছে যার নাম হচ্ছে জগদীশ বাবু। সে কি করে, সন্দেহের কারণে কয়েকজন লোককে থানায় তুলে নিয়ে আসে। নিমাই বাবুর সঙ্গে অপূর্ব কি করে, থানায় চলে আসে। এই যে নিমাই বাবুর সঙ্গে অপূর্ব থানায় চলে আসার পরের যে ঘটনা, পরবর্তীকালে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটাই কিন্তু আমাদের ক্লাস 10 এর সিলেবাসে অন্তর্ভুক্ত। ঠিক আছে, দেখা যাচ্ছে কি এই ঘটনা আমাদের যদি ক্লাস 10 এর সিলেবাসের যে গল্পটা, সেখানে যদি আসি, তাহলে কি দেখতে পাবো কি, যে তারা হচ্ছে যে পলিটিক্যাল সাসপেক্টকে খুঁজে বেড়াচ্ছে, অর্থাৎ যে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি, পলিটিক্যাল সাসপেক্ট মানে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি, তাকে যে এত হন্যে হয়ে ব্রিটিশ সরকার খুঁজে বেড়াচ্ছে, সেই উদ্দেশ্যে যাদের যাদের ধরে নিয়ে এসেছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু একজন মাত্র একটি ব্যক্তি, যাকে একটু সন্দেহের কারণে তবুও অন্য একটি ঘরে আটকে রাখা হয়েছে। যখন নিমাই বাবুর সামনে সেই ব্যক্তিটিকে আনা হলো, তাকে তার যে পোশাক, যে পরিচ্ছদ, সেটা তো দেখে হেসে লুটিয়ে যাওয়ার মতন অবস্থা আমরা সবাই দেখেছি। যখন পুলিশ কর্তা নিমাই বাবু তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, সে বলে তার নাম হচ্ছে গিরিশ মহাপাত্র। তার আগে যে তার চেহারার বর্ণনাটা আমাদের পাঠ্যাংশে ফুটে উঠেছে, সেই বর্ণনাটা তোমরা দেখেছো। সামনের দিক কি তার বড় বড় চুল, আর কানের কাছে ঘাড়ের কাছে চুল নেই বললেই চলে। দেখো, এখনকার ছেলেরাও কিন্তু এইভাবেই সামনের দিকে বড় বড় চুল রাখে আর পেছনের দিকে চুল নেই। ওই গিরিশ মহাপাত্রের থেকে এখনকার ছেলেরা মনে হয় স্টাইলটা শিখেছে। যাই হোক, তো তার যে পোশাকের যে বর্ণনা, সেই বর্ণনা তো আরো অদ্ভুত। সবাই পড়েছে, দেখেছো, রামধনু রঙের পাঞ্জাবি পরেছে, তারপর কালো রঙের মকমলের শাড়ি, সে ধুতির কোচার মতন পরেছে। তারপর সে তার জুতোর অবস্থা কি, সব থেকে তো হাস্যকর বিষয় হচ্ছে তার মাথায় চেরা সিঁথি করা আর উগ্র লেবুর তেলের গন্ধ। লেবু, ওটাকে নেবুর বলছে, লেবুর তেলের গন্ধে মানে চারিদিক মানে গন্ধে একদম মাতিয়ে দিয়েছে, এত বিচ্ছিরি তার উগ্র গন্ধ। আর তার পায়ে যে জুতো পড়েছে, সেই জুতোর ওপরে ভেতরে পড়েছে একটা সবুজ রঙের মোজা, সেটা আবার হচ্ছে হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা। এই যে হাস্যকর একটা বর্ণনা, মানে অদ্ভুত বর্ণনা, এটা দেখে আবার অপূর্ব কি বলছে, আপনি কি ভাবছেন এটা হতে পারে গিরিশ এই সব্যসাচী মল্লিক? যাকে খুঁজছেন তার কালচারের কথা একবার একটু ভাবুন, মানে যাকে
যাকে খুঁজছে সব্যসাচী মল্লিক, সে একাধারে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আবার হচ্ছে আইনজীবী, এতগুলো মানে বিষয়ে তার দক্ষতা রয়েছে, তাই বলছে সেই ব্যক্তি কোনো রকম ভাবে এই গিরিশ মহাপাত্র হতে পারে না। কিন্তু দেখো আমরা কিন্তু গল্পটা যত পড়ে এগিয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে অপূর্ব কিন্তু ওই গিরিশ মহাপাত্রকে সব্যসাচী মল্লিক হিসেবে চিনতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল এই গিরিশ মহাপাত্রই হচ্ছে আমাদের পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, কিন্তু তা সত্ত্বেও সে পুলিশদেরকে জানায়নি, কারণ অপূর্বও চায় যে ভারতবর্ষ এই ব্রিটিশ সরকারের হাত থেকে হচ্ছে বন্ধন মুক্ত হোক, কারণ ব্রিটিশ সরকার ভারতীয়দের অকারণে হচ্ছে অত্যাচার করে। কয়েকবার তো অপূর্ব বিনা কারণে হচ্ছে ব্রিটিশদের কাছে, ইংরেজদের কাছে অত্যাচারিত হয়েছে। তো সে অপূর্ব সর্বান্তকরণে চায় যে সব্যসাচী মল্লিক ধরা না পড়ুক, আর যেভাবেই হোক আমাদের হচ্ছে ভারতবর্ষকে মুক্ত করুক ব্রিটিশ সরকারের হাত থেকে। এইটা হচ্ছে আমাদের গল্প। এর আর হচ্ছে আমাদের এই উপন্যাসের যে পথের দাবি উপন্যাস, এর প্রেক্ষাপট কি তাহলে আমরা এই বিস্তারিত আলোচনা করে বুঝতেই পারছি। এর প্রেক্ষাপট হচ্ছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পটি বা এই উপন্যাসটি লিখেছেন। ঠিক আছে, অতি সুন্দর একটা উপন্যাস, খুব সুন্দর বিখ্যাত উপন্যাস। শরৎচন্দ্রের আরো অনেক বিখ্যাত উপন্যাস আছে, তার মধ্যে রয়েছে যেরকম সবচেয়ে বিখ্যাত তো আমরা দেবদাসকে ধরি, তারপর শ্রীকান্ত, পল্লী সমাজ, গৃহদাহ, এগুলি সবই তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস। আর কয়েকটি ছোট গল্প রয়েছে, ছোট গল্পের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কি আছে, মহেশ আমরা সবাই পড়েছি, তারপর হচ্ছে অভাগীর স্বর্গ, দারুণ একটি গল্প, তারপর হচ্ছে একাদশী বৈরাগী, এগুলো খুবই তার উল্লেখযোগ্য ছোট গল্প। ঠিক আছে, এ তো গেল এই দিককার কথা। আবার দেখো এই যে পথের দাবি উপন্যাসের ক্ষেত্রে অনেকে কিন্তু মনে করেন যে সব্যসাচী মল্লিকের বর্ণনা পথের দাবি উপন্যাসে শরৎচন্দ্র দিয়েছেন, সেই সব্যসাচী মল্লিক হচ্ছে আসলে আমাদের হচ্ছে রাজনৈতিক নেতা, দ্য গ্রেট লিডার, আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা কিন্তু অনেকেই মনে করেন, এটা ডাইরেক্ট কেউ কিছু বলছে না, কিন্তু মনে করেন। কারণ কি, সব্যসাচী মল্লিকের যে ব্যাপার রয়েছে, যে বৈশিষ্ট্য রয়েছে, তার সাথে কিন্তু আমাদের নেতাজির অনেক বৈশিষ্ট্যের মিল রয়েছে। তার ছদ্মবেশ ধারণ করার যে কৌশল বা দক্ষতা, তার সাথে নেতাজিরও ছদ্মবেশ ধারণ করার দক্ষতা বা কৌশল কিন্তু মিলে যাচ্ছে। তারপর তার জনপ্রিয়তা, তারপর একটা মানে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার, নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, তার সঙ্গে নেতাজির ক্ষমতার সম্পূর্ণ মিল রয়েছে। আর বিশেষভাবে যখন ব্রিটিশ সরকার এই যে পথের দাবি উপন্যাসটি যখন হচ্ছে প্রকাশিত হয়, ব্রিটিশ সরকার কি করে, এই উপন্যাসটাকে কিন্তু বাজেয়াপ্ত করে দেয়। এই যে বিভিন্ন বিষয়গুলির জন্য কিন্তু অনেকেই মনে করেন সব্যসাচী মল্লিক আসলে নেতাজির আদলে গড়া একটি চরিত্র। ঠিক আছে, যাই হোক, এটা তো গেল আমাদের উপন্যাসের সম্পর্কে একটু আলোচনা। এই আলোচনাগুলো একটু প্রাসঙ্গিক বলেই করলাম। এবার দেখো কয়েকটি এমসিকিউ আমি লিখেছি, সেইগুলো একটু দেখে নিই। দেখো এখানে রয়েছে, দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের হচ্ছে এমসিকিউতে বেশি আসে, আমি দেখেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কি? লাভপুর, দেবানন্দপুর, সামতাবেড়ে না কাঁঠালবেড়ে? এটা হবে দেবানন্দপুর। তারপর দেবানন্দপুর কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলায়, হাওড়া জেলায়, হুগলি জেলায় না হচ্ছে বর্ধমান জেলায়? এটি হবে আমাদের হুগলি জেলায়। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মায়ের নাম কি? প্রভাবতী দেবী, ভুবনেশ্বরী দেবী, ভুবন মোহিনী দেবী নাকি সারদা সুন্দরী দেবী? এটি হবে ভুবন মোহিনী দেবী। দেখো অনেক লেখক বা হচ্ছে কবি হচ্ছে মায়ের নাম কিন্তু আছে প্রভাবতী দেবী, ভুবনেশ্বরী দেবী, এই যে নামগুলো কিন্তু অনেকটা কিন্তু মিল রয়েছে। আমরা অনেকেরই মায়ের নাম পড়েছি, হচ্ছে একজনের মায়ের নাম ভুবনেশ্বর, একজনের প্রভাবতী দেবী, তো আমরা এটা গুলিয়ে ফেলতে পারি। এটা মাথায় রাখতে হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মায়ের নাম হচ্ছে ভুবন মোহিনী দেবী, আর পিতা হচ্ছেন মতিলাল চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবার ভারতী ও সুমিত্রা এই দুটি নারী চরিত্র কোন উপন্যাসে রয়েছে? পথের দাবি উপন্যাসে রয়েছে, পণ্ডিত মশাই, নিষ্কৃতিতে নাকি বড় দিদিতে রয়েছে? এটি হবে পথের দাবিতে। এই দুটো ক্যারেক্টার, ভারতী ও সুমিত্রা, এই দুটি ক্যারেক্টার হচ্ছে পথের দাবিতে। এই বাকি তিনটি উপন্যাসও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। শরৎচন্দ্রকে ডিলিট উপাধি দিয়েছেন কে? কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বর্ধমান বিশ্ববিদ্যালয়? এটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শরৎচন্দ্র রচিত যে গল্পটি
কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন সেটি হলো কি? বিগ্রহ, দেউল, নাকি পূজারী, নাকি মন্দির? এটি হবে মন্দির। মন্দির উপন্যাসটি শরৎচন্দ্র রচিত মন্দির গল্পটি, সরি উপন্যাস না, মন্দির গল্পটি কুন্তলিন পুরস্কার পেয়েছে। এটি হচ্ছে তার প্রথম রচিত গল্প মন্দির। আর এটি তিনি নিজের নামেও লেখেননি, ছদ্মনামে লিখেছিলেন। মন্দির গল্পটি তিনি ছদ্মনামে লিখেছিলেন। ঠিক আছে, এটি হচ্ছে কুন্তলিন পুরস্কার পায়। ঠিক আছে, এইভাবে আরো কয়েকটি শর্ট কোশ্চেন করবো আমরা এখান থেকে।